এই যে আমরা ইন্টারনেটে কিছু দেখছি বা কাউকে মেসেজ পাঠাচ্ছি, এই ডেটা কিন্তু এমনি এমনি বাতাসে ভেসে আসছে না। এর পেছনে আছে হাজার হাজার কিলোমিটার লম্বা তারের এক বিশাল জটিল নেটওয়ার্ক। আজকে আমরা ঠিক সেই তারগুলোর ভেতরের গল্পটাই জানব। ভাবুন তো, আমরা যে সারাদিন ইমেল পাঠাই, ভিডিও দেখি, অনলাইনে যা যা করি, এর সবকিছুর পেছনে কিন্তু একটা সত্যিকারের ফিজিক্যাল নেটওয়ার্ক কাজ করছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে, এই যে এত এত ডেটা, এগুলো আসলে কিসের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? চলুন এই অদৃশ্য জগৎটাকে একটু কাছ থেকে দেখা যায়। তো আজকের এই আলোচনায় আমরা দেখব ডেটা কেবলের ইভলিউশনটা কেমন ছিল। একদম সাধারণ টেলিফোন তার থেকে শুরু করে আজকের অবিশ্বাস্য গতির ফাইবার অপটিক পর্যন্ত প্রযুক্তি কিভাবে এগিয়েছে আর আমাদের ডিজিটাল জীবনকে কিভাবে বদলে দিয়েছে, সেটাই আমরা ধাপে ধাপে জানব। চলুন তাহলে শুরু করা যাক। ডেটাকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাতে হলে তাদের মধ্যে একটা রাস্তা থাকা দরকার। এই যে ফিজিক্যাল রাস্তা বা পথ, টেকনিক্যাল ভাষায় একেই বলে গাইডেড মিডিয়া। আরও সহজ করে বললে এগুলো হলো সেই সব তার যা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। সবার আগে চলুন কথা বলি সেই কেবলটা নিয়ে যা আমরা প্রায় সবাই চিনি, যেটা আমাদের বাসা বা অফিসে হামেশাই চোখে পড়ে, মানে টুইস্টেড পেয়ার কেবল। এর গঠনটা কিন্তু বেশ সহজ সরল। দুটো ইনসুলেটেড বা প্লাস্টিক মোড়ানো তামার তারকে একসাথে পিছিয়ে এটা বানানো হয়। এর ভেতর দিয়ে মূলত ইলেকট্রিক্যাল সিগন্যাল চলাচল করে। পুরনো টেলিফোন লাইন থেকে শুরু করে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক বা ল্যানে এর ব্যবহারই সবচেয়ে বেশি। একটা ইথারনেট কেবলের ভেতরে উকি দিলে বেশ গোছানো একটা জগৎ দেখা যায়। সাধারণত 4 জোড়া তার থাকে। প্রত্যেক জোড়ায় একটা সলিড রঙের তারের সাথে একটা সাদা স্ট্রাইপ দেওয়া তার থাকে। এই যে রঙের কম্বিনেশন, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্য না, এর আসল কাজ হল কানেকশন দেওয়ার সময় সঠিক তার খুঁজে বের করতে সাহায্য করা। সবগুলোকে একসাথে ধরে রাখে বাইরের একটা প্লাস্টিকের জ্যাকেট, আর এর মাথায় তো আমাদের সবার চেনা RJ45 কানেক্টরটা থাকেই। আচ্ছা, সব কিছু তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তারগুলোকে সোজা না রেখে এভাবে প্যাঁচিয়ে রাখার দরকারটা কি? এর পেছনের কারণটা কিন্তু দারুণ মজার। দেখুন, আমাদের চারপাশে কিন্তু সারাক্ষণ নানারকম ইলেকট্রনিক আর রেডিও সিগন্যাল ঘুরছে, যা ডেটা সিগন্যালের জন্য অনেকটা নয়েজ বা কোলাহল তৈরি করে। তারগুলো পেঁচিয়ে দিলে কি হয়? এই বাইরের নয়েজের প্রভাব দুটো তারেই প্রায় সমানভাবে পড়ে, কিন্তু ঠিক উল্টো দিক থেকে। ফলে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। দারুণ না ব্যাপারটা? টেকনিক্যাল ভাষায় একে EMI বা RFI শিল্ডিং বলা হয়। টুইস্টেড পেয়ার কেবল মূলত 2 ধরনের হয়। একটা হলো UTP বা আনশিল্ডেড। এটার বাইরে কোনো এক্সট্রা প্রোটেকশন নেই। এটাই আমরা সবচেয়ে বেশি দেখি, আর এটা বেশ সস্তাও। আর অন্যটা হলো STP বা শিল্ডেড। নাম শুনেই বোঝা যাচ্ছে, এখানে প্রত্যেক জোড়া তারের ওপর একটা অ্যালুমিনিয়ামের শিল্ড বা স্তর থাকে। এতে নয়েজ থেকে অনেক বেশি সুরক্ষা পাওয়া যায়, তবে হ্যাঁ, দামটাও একটু বেশি। তাহলে এত জনপ্রিয় কেন এটা? প্রথম কারণ, এটা খুবই সস্তা। 2 নম্বর, এটা ইনস্টল করা বা লাগানো খুবই সহজ। আর এই কারণে বাসা বা অফিসের ছোট নেটওয়ার্ক মানে ল্যানের জন্য এটা একটা পারফেক্ট চয়েস। আর এটা অ্যানালগ ও ডিজিটাল 2 ধরনের ডেটাই পাঠাতে পারে। কিন্তু এর কিছু সমস্যাও আছে। যেমন, এটা খুব বেশি দূরে ডেটা পাঠাতে পারে না। সাধারণত 100 মিটারের মধ্যে এর পারফরম্যান্স ভালো থাকে। সিগন্যাল লসও হয় বেশ, মানে ডেটা হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আর তার যত লম্বা হয়, স্পিডও তত কমে আসে। ঠিক এই সীমাবদ্ধতাগুলোই কিন্তু আমাদের আরও ভালো ক্যাবেলের দিকে ঠেলে দিয়েছে। টুইস্টেড পেয়ারের দুর্বলতাগুলো দূর করতেই এলো এর পরের প্রজন্মের কেবল, কোঅ্যাক্সিয়াল। এটা অনেক বেশি শক্তিশালী, আর একটা সময় তো আমাদের টিভির জগতে একাই রাজত্ব করেছে। এর নামটা কিন্তু এর গঠন থেকেই এসেছে। কোঅ্যাক্সিয়াল মানে হল এর ভেতরের সবগুলো লেয়ার বা স্তরের কেন্দ্রবিন্দু একটাই। একেবারে মাঝে থাকে একটা তামার তার, আর তাকে ঘিরে থাকে কয়েকটা প্রোটেকশনের লেয়ার। এর গঠনটাকে অনেকটা দুর্গের মতো ভাবা যেতে পারে। ডেটা সিগন্যাল হল রাজা, যে একদম সুরক্ষিত কেন্দ্রে বসে আছে। দেখুন, একদম ভেতরে কপার কোর, যেটা দিয়ে আসল সিগন্যালটা যায়। তাকে বাঁচানোর জন্য আছে ফোমের একটা স্তর।
এর বাইরে যে তামার জালিটা দেখছেন ওটাই হলো আসল বর্ম। বাইরের সব রকম ইলেকট্রনিক হামলা থেকে এটাই বাঁচায়। আর সবশেষে বাইরের প্লাস্টিকের জ্যাকেটটা তো আছেই, পুরোটাকে রক্ষা করার জন্য। কোঅ্যাক্সিয়াল ক্যাবেলেরও দুটো ভার্সন আছে, থিননেট আর থিকনেট। নাম শুনেই বোঝা যাচ্ছে পার্থক্যটা মূলত এদের পুরুত্বে। থিননেটটা একটু পাতলা আর প্রায় ১৮৫ মিটার পর্যন্ত সিগন্যাল নিতে পারে। অন্যদিকে থিকনেট বেশ মোটা, কিন্তু এটা প্রায় ৫০০ মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে, মানে অনেক দূর। এতক্ষণ আমরা কথা বলছিলাম বিদ্যুৎ দিয়ে ডেটা পাঠানো নিয়ে, কিন্তু এখন আমরা এমন এক জগতে ঢুকছি যেখানে ডেটা চলে আলোর গতিতে। হ্যাঁ, আমি ফাইবার অপটিক ক্যাবলের কথা বলছি। আজকের যে গ্লোবাল ইন্টারনেট, তার মেরুদণ্ডই হল এই ফাইবার অপটিক। ফাইবার অপটিক কেবলকে টেকনোলজির একটা বিরাট লাফ বলা যেতে পারে, কারণ এখানে ডেটা পাঠানোর জন্য বিদ্যুৎ ব্যবহারই হয় না, ব্যবহার হয় আলো। এগুলো আসলে কাঁচ বা প্লাস্টিকের তৈরি, মানুষের চুলের চেয়েও সরু অসংখ্য তন্তু। এর ভেতর দিয়ে ডেটা আলোর ঝলকানি বা পালস হিসেবে ছুটে চলে। আর যেহেতু এখানে কোনো বিদ্যুৎই নেই, তাই বাইরের কোনো ইলেকট্রিক্যাল নয়েজ একে ছুতেও পারে না। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, আলো তো সোজা চলে, তাহলে এই সরু প্যাঁচানো কাচের ভেতর দিয়ে আলোটা যায় কিভাবে? এখানেই ফিজিক্সের একটা দারুণ প্রিন্সিপাল কাজ করে, যার নাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সহজ করে বললে, এই কাচের সুড়ঙ্গের ভেতরের দেয়ালটা একটা পারফেক্ট আয়নার মতো কাজ করে। আলো যখনই দেয়ালে ধাক্কা খায়, তখনই আবার প্রতিফলিত হয়ে ভেতরের দিকে ফিরে আসে। এভাবেই ধাক্কা খেতে খেতে আলোটা অবিশ্বাস্য গতিতে এগিয়ে যায়। এর গঠনটাও খুব নিখুঁতভাবে ডিজাইন করা। একেবারে সেন্টারে থাকে কোর, যেটা হলো আলোর হাইওয়ে, আর এই কোরকে চারপাশ থেকে ঘিরে রাখে ক্ল্যাডিং। এই ক্ল্যাডিংয়ের কাজটাই হলো ওই আয়নার মতো, যেটা আলোকে কোনোভাবেই কোর থেকে বের হতে দেয় না। এরপর তো ভাঙা থেকে বাঁচানোর জন্য বাফার কোটিং আর বাইরের জ্যাকেট আছেই। ফাইবার অপটিকেরও দুটো প্রধান ধরন আছে। একটা হলো সিঙ্গেল মোড। এর কোডটা এতটাই সরু যে আলো যাওয়ার জন্য একটাই রাস্তা পায়। এটা ব্যবহার করা হয় অনেক অনেক লম্বা দূরত্বের জন্য, যেমন এক দেশ থেকে আরেক দেশে। আর দ্বিতীয়টা হলো মাল্টিমোড। এর কোডটা একটু চড়া, তাই আলো যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা পায়। এটা সাধারণত কম দূরত্বের জন্য, যেমন একটা বড় অফিসের নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ফাইবার অপটিকের সুবিধাগুলো শুনলে অবাক হতে হয়। এর স্পিড অবিশ্বাস্য। আমরা এখন গিগাবাইট পার সেকেন্ড বা জিবিপিএস এর কথা বলছি। এটা দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার ডেটা পাঠানো যায়, সিগন্যাল একটুও ড্রপ করে না। বাইরের কোনো রকম ইন্টারফেরেন্স একে প্রভাবিত করতে পারে না। ডেটা চুরির ভয় নেই, কারণ এটা ট্যাপ করা প্রায় অসম্ভব। আর এত কিছু সত্ত্বেও এটা কিন্তু ওজনে খুবই হালকা। চলুন এবার 3টে কেবলকে এক ফ্রেমে এনে দেখি কে কোন খেলায় জেতে, মানে একটা চূড়ান্ত তুলনা করা যাক। এই টেবিলটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্পিড আর দূরত্বের খেলায় ফাইবার অপটিকের আশেপাশেও কেউ নেই, ও একাই বিজয়ী। আবার যদি দামের কথা ভাবা হয়, তাহলে টুইস্টেড পেয়ারের কোনো বিকল্প নেই, সবচেয়ে সস্তা। আর সুরক্ষার কথা বললে ফাইবার অপটিক আবারও সেরা, কারণ এটা বাইরের নয়েজ থেকে পুরোপুরি ইমিউন। তো বোঝাই যাচ্ছে কোনো একটা ক্যাবেল কিন্তু সব কাজের জন্য সেরা না, বরং প্রয়োজন, বাজেট আর পারফরমেন্স এই সব কিছু মিলিয়ে ঠিক করতে হয় কোনটা ব্যবহার করা হবে। তো আমরা দেখলাম কিভাবে বিদ্যুতের সিগন্যাল থেকে ডেটা ট্রান্সমিশন আলোর গতিতে পৌঁছে গেল। কিন্তু এরপর, আলোর গতির পর ডেটা পাঠানোর ভবিষ্যৎ কি হতে পারে? এই প্রশ্নটাই হয়তো আমাদের ভবিষ্যতের কোনো এক নতুন আলোচনার দরজা খুলে দেবে।